কোনো কম্পিউটার প্রোগ্রামিংটা করি কেন? কেননা আমরা একটা প্রবলেম সলিউশন করি। সেই প্রবলেমটাকে এনি প্রবলেম, সেটা ম্যাথমেটিক্যাল প্রবলেম হতে পারে, সেটা অনেক কিছু জটিল একটা বিষয় হতে পারে, অনেক রকমের জিনিস হতে পারে। তো সেই প্রবলেমটা নিয়ে আমরা যখন প্রথমে ভাবি, সেই প্রবলেমটাতে কি কি পার্ট করতে হয়, সেই প্রবলেমটাকে আমরা কতগুলো স্টেপে ভাগ করে নিই। অর্থাৎ প্রবলেমটাকে আমরা কতগুলো লজিক্যাল স্টেপে, কতগুলো পরপর কি কি কাজ করতে হবে সেই কাজে আমরা ভেঙে নিই, 1 2 3 4 করে। আগের দিন আমি উদাহরণ দিয়েছিলাম। তার মধ্যে ম্যাথমেটিক্যাল স্টেপ থাকতে পারে, তার মধ্যে কিছু রকম লজিক থাকতে পারে, তারপর অনেক কিছু থাকতে পারে। সেই জিনিসটাকে আমরা বলি অ্যালগরিদম। যেই মাত্র অ্যালগরিদম তৈরি হয়ে গেল, অ্যালগরিদম মানে হচ্ছে আমরা ভাবতে পারি কতগুলো স্টেপস, ইম্পর্টেন্ট স্টেপস, যে স্টেপস গুলো ফলো করে আমরা এবার কম্পিউটার প্রোগ্রামিং লিখব। তারপরে সেই অ্যালগরিদমটাকে ফলো করে আমরা একটা কম্পিউটার প্রোগ্রাম লিখি, কোড বা প্রোগ্রাম এটা লিখি। এটা পাইথন হলে পাইথন, অন্য যে কোনো ল্যাঙ্গুয়েজ হলে সেই ল্যাঙ্গুয়েজ। ওকে ওকে এখন কথাটা হলো, এই অ্যালগরিদম লেখার সময়তে আমরা দেখব যে সেখানে নানা রকমের চিন্তা ভাবনা করতে হয়। অর্থাৎ দেখা যাবে যে আমরা একই কাজ, হয়তো দেখা গেল একটা পার্টিকুলার কাজ বারবার করতে হচ্ছে। অর্থাৎ আমি বললাম যে যোগ করো, বারবার যোগ করো, বা এখান থেকে ওটাকে নিয়ে এসে প্রিন্ট করো, বারবার প্রিন্ট করো, 10 বার প্রিন্ট করো। এই যে বারবার কিছু কাজ করতে বলা, এই জিনিসটাকে আমরা বলি লুপ। দুটো ইম্পর্টেন্ট বিষয় হচ্ছে অ্যালগরিদমের, দুটো ইম্পর্টেন্ট পার্ট হচ্ছে, একটা হচ্ছে লুপ, অর্থাৎ একই কাজ বারবার করি। লুপ মানে কোনো একটা স্ট্রাকচার যেটার মধ্যে দিয়ে ইনস্ট্রাকশন দিয়ে আমরা বলি ঘুরে ঘুরে এই কাজটা করো। ওকে আরেকটা ইম্পর্টেন্ট পার্ট অফ কম্পিউটার প্রোগ্রামিং অর পার্ট অফ অ্যালগরিদম হচ্ছে কন্ডিশনস। যে কোনো প্রোগ্রামের ক্ষেত্রে, সেটা পাইথন হোক, সি হোক, যে কোনো ল্যাঙ্গুয়েজের ক্ষেত্রে এই দুটো খুব ইম্পর্টেন্ট পার্ট। সুতরাং আমরা যখনই কোনো কম্পিউটার প্রোগ্রামিং শিখবো, পাইথন তো বটেই, এই দুটো জিনিস আমরা খুব ভালো করে শিখবো। কি করে লুপিং করতে হয়, অর্থাৎ ঘুরিয়ে ঘুরিয়ে একই কাজকে বারবার করতে হয়, আর কি করে বিভিন্ন কন্ডিশনের থ্রু দিয়ে, অর্থাৎ আমি কন্ডিশন দেবো, রিজনিং দেবো। আমরা যখন হিউম্যান ল্যাঙ্গুয়েজের ক্ষেত্রে, মানে হিউম্যান সোসাইটিতে আমরা বিভিন্ন রকমের ল্যাঙ্গুয়েজ দিয়ে, মানে বিভিন্ন রকমের কন্ডিশন দিয়ে কথা বলি। যদি এরকম হয় তাহলে এরকম হবে, যদি আজকে বৃষ্টি পড়ে তাহলে ছাতা নিয়ে বেরোবো, যদি আজকে এই কাজটা করতে পারি তাহলে আমি বাড়ি থেকে বেরোবো, নইলে বেরোবো না, নইলে অন্য কাজ করবো, অ্যান্ড সো অন। এরকম কন্ডিশন আমাদের জীবনে লেগেই থাকে। সুতরাং প্রোগ্রামিং এর ক্ষেত্রেও সেরকম কন্ডিশন থাকে। তো আমরা খুব সাধারণ কিছু আমরা উদাহরণ দিয়ে দেখাবো কি করে লুপিং করতে হয় আর কি করে কন্ডিশনিং করতে হয়। এই দুটো শিখে যাওয়া মানে এর আগে পর্যন্ত আমরা যেটুকু খুব সাধারণ ব্যাপার শিখেছি, তার সঙ্গে আজকে যদি আমরা লুপ অ্যান্ড কন্ডিশন এই দুটো খুব ভালোভাবে শিখি, তাহলে আমরা অনেক কিছু শিখে ফেলব। আচ্ছা, এখন কথাটা হলো লুপ। প্রথমে আমরা বলি যে লুপ হচ্ছে একটা লুপ অনেক রকমের হতে পারে। আমাদের এই পাইথনে লুপ ইন পাইথন যদি বলি, কত রকমের লুপ আছে। আমরা যে লুপটার কথা এখানে পার্টিকুলারলি বলবো সেটাকে আমরা বলবো ফর লুপ। অর্থাৎ ফর লুপ কেন? সেটা ফর দিয়ে শুরু হয়। কেন ফর দিয়ে শুরু হয় সেটা প্রশ্ন করে লাভ নেই, সেটা ওইভাবে স্ট্রাকচার করা হয়েছে, সেটা সিনট্যাক্স। সি ল্যাঙ্গুয়েজেও ফর দিয়ে শুরু হয়। সুতরাং লুপটা শুরু হবে ফর দিয়ে, তারপরে কিছু নিয়ম কানুন মানতে হবে, সেই নিয়ম কানুনকে আমরা বলবো সিনট্যাক্স। সেটা ফলো করলেই আমরা লুপ স্ট্রাকচার দেখতে পাবো। এবার আমরা লুপটা তৈরি করব। প্রথমে আমরা লুপের কথা বলি। সেই লুপটা যখন করব, আমরা কোনো কিছুর উপরে ঘোরাবো। আমরা যখন কাউকে কোনো ইনস্ট্রাকশন দিই যে তুমি এইখান থেকে ওই জিনিসটা রেখে আসো, একটা জিনিস, আবার বলতে পারি এখান থেকে আরেকটা জিনিস এখান থেকে ওখানে রেখে আসো, আবার বলতে পারি আবার একটা জিনিস এখান থেকে ওখানে রেখে আসো। তা না বলে আমি বলতে পারি এখানে যতগুলো জিনিস আছে তুমি এক এক করে এখান থেকে ওখানে রেখে আসো। তাহলে আমি 10টা জিনিসের উপর একটা লুপ বানালাম মনে মনে, যে 10টা জিনিসকে এখান থেকে এখানে রাখো পরপর। তাহলে এই যে লুপটা হবে, এই লুপটা চলবে কোনো একটা কিছুর ওপরে। অর্থাৎ আমি কতগুলো বার লুপটা রান করবে,
হ্যাঁ, সেই জিনিসটাকে বলা হয় ইটারেবল। অলরেডি আমরা সেই জিনিসগুলো দেখেছি, কিন্তু তার নাম আমরা সেভাবে জানতাম না, এখন আমরা আরো নতুন করে জানব। অর্থাৎ আমি যদি বলি যে লুপ, অর্থাৎ এখানে পার্টিকুলারলি ফর লুপ রানস অন ইটারেবল। ইটারেবল মানে যাকে ইটারেট করা যায়, যাকে বারবার চালানো যায়, সেটা হচ্ছে ইটারেবল। আমরা অনেক কিছু ইটারেবল দেখেছি, আবার দেখব সেগুলো। তো সেটা আমরা কিছু এক্সাম্পল। তার আগে তার আগে আমরা, আচ্ছা এটা কেন এলো, এটা দাগ চলে এলো, যাই হোক আসুক, করে এটা যাবে সেটা জানি না, সামথিং। ওকে, আমরা ইন্টারপ্রিটার খুললাম। প্রথমে একটা খুব কমন ইটারেবল হচ্ছে রেঞ্জ বলে একটা ফাংশন আছে। রেঞ্জ রেঞ্জ কথাটা আমাদের আছে এই যেখানে দেওয়ার সঙ্গে সঙ্গে লিখে দিচ্ছে। রেঞ্জের মধ্যে এটা একটা ফাংশন, বিল্ট ইন ফাংশন। এটা স্টার্ট, স্টপ এবং স্টেপটাকে একটা ব্র্যাকেটে লেখা হয়েছে, স্টেপ না দিলেও চলে। আমি যদি লিখি রেঞ্জ 2 থেকে 10, তাহলে 2 থেকে 10 অব্দি সংখ্যা তৈরি করবে, ঠিক 10 যাবে না, 10-এর আগে পর্যন্ত যাবে, অর্থাৎ 2, 3, 4, 5, 6, 7, 8, 9 এই কটা সংখ্যা তৈরি করবে। কি করে আমি বুঝবো? এটা দেখাচ্ছে না, পাইথন 3 এটা দেখায় না। এর আগে আমরা যদি একটা লিস্ট বলে দিই, লিস্টের বিষয়ে আমরা আগে দেখেছি, কিন্তু লিস্ট বিষয়ে আমরা পরে আবার আরো ভালো করে, তাহলে এই লিস্ট হিসেবে এটাকে একটা লিস্ট হিসেবে দেখিয়ে দিল। অর্থাৎ দুটো স্কোয়ার ব্র্যাকেটের মধ্যে ও 2, 3, 4, 5, 6, 7, 8, 9 এই কতগুলো নম্বর যে তৈরি করেছে সেটাও দেখিয়ে দিল। অর্থাৎ 2 থেকে শুরু হবে, 10 অব্দি যাওয়ার চেষ্টা করবে, 10কে টাচ করবে না, কিন্তু ডিফারেন্সটা কত হবে? বাই ডিফল্ট সাধারণভাবে 1 করে ডিফারেন্স হবে। আমি যদি বলি রেঞ্জ 2 থেকে 10 আর কমা 2, তাহলে কি হবে? 2 থেকে শুরু হবে, 10 অব্দি যাওয়ার চেষ্টা করবে, কিন্তু স্টেপ সাইজ অর্থাৎ গ্যাপটা হবে 2। তাহলে কি করবে? এইভাবে করলো। কিন্তু এর আগে আমি লিস্ট যদি দিই, তাহলে আমাকে খোলাখুলি বা এক্সপ্লিসিটলি আমাকে দেখিয়ে দেবে। ওকে, তাহলে এটা হলো 2, 4, 6, 8। দেখা যাচ্ছে যে 2 এর পরে 2 যোগ করলে 4, তারপরে 6, তারপরে 8, তারপরে আবার 2 যোগ করলে 10 হয়, কিন্তু এটা এমন ভাবে ডিজাইন করা আছে যে লাস্ট ভ্যালুটাকেও টাচ করবে না। কেমন? তাহলে রেঞ্জ হচ্ছে নাম্বার ক্রিয়েটার, এটা বিল্ট ইন ফাংশনের মধ্যে আছে। এটা একটা ইটারেটর হতে পারে, অর্থাৎ আমি বলতে পারি এমন একটা লুপ চালাও যে আমি বললাম যে রেঞ্জ 1 থেকে 100 পর্যন্ত চালাও, তাহলে আমি বলতে পারি 1 থেকে 101 দিতে হবে। হ্যাঁ, কেননা 101কে টাচ করবে না, তার আগে 100 পর্যন্ত থেমে থাকবে। এবং আমি কমা 1 দিতে পারি, কিন্তু কমা 1টা না দিলেও চলবে, কেননা ডিফল্ট এটা 1 নেয়। আচ্ছা ঠিক আছে, দিয়েই রেখে, তাহলে এটা কিন্তু রেঞ্জ তৈরি করলো। আচ্ছা, এটা দেখবো কি করে? আবার সেই একই ব্যাপার, আমি লিস্টের মধ্যে ঢুকে এটাকে আমি দেখতে পারি এ অ্যাকচুয়ালি 1 থেকে শুরু করে 100 পর্যন্ত সংখ্যা তৈরি করলো। খেয়াল রাখতে হবে 100 পর্যন্ত যেতে গেলে তার একটু বেশি দিতে হবে, 101। অর্থাৎ 100-র পরে আবার যাওয়ার চেষ্টা করবে, তার সঙ্গে 1 যোগ করে 101 করবে, কিন্তু 101কে লাস্ট ভ্যালুটা টাচ করবে না। তাহলে আমি দেখলাম যে রেঞ্জ হচ্ছে বেসিক্যালি, রেঞ্জকে আমি লিস্ট দিয়ে, লিস্টের ফাংশনের মধ্যে পুড়ে দিয়ে আমি এটাকে পুরোটাকে এক্সপ্লিসিটলি দেখলাম বটে, কিন্তু আমার না দেখলেও চলে। আমি যখন ব্যবহার করব ফর লুপের মধ্যে, তখন আমি দেখব যে অ্যাকচুয়ালি লিস্ট, অ্যাকচুয়ালি এই রেঞ্জটা হচ্ছে একটা নাম্বার ক্রিয়েটার এবং এটা একটা ইটারেটর। ওকে, এবার আমরা দেখি একটা কি করে ফর লুপ তৈরি করতে হয়। ফর লুপ তৈরি করার সময় আমরা কি করব? আমি বলবো যে ঠিক আছে, আমি 1 থেকে 5 পর্যন্ত বা 1 থেকে 4 বার প্রিন্ট করো কিছু একটা। আমি যদি বলি আচ্ছা ফর দিয়ে শুরু করতে হবে ফর লুপটা, ফর কোনো একটা ইন্ডেক্স দিতে হবে, যে কোনো নাম, এনি নাম। আমি এই শর্টকাটে আই দিলাম, আই, আই ফর ইন্ডেক্স সবসময় মাথায় চলে আসে। ফর আই, তারপরে ইন কথাটা দিতে হবে। এই যে আমি বলেছিলাম না, পাইথনে কিছু কিওয়ার্ড আছে, যে কিওয়ার্ড গুলো পাইথন সবসময় রিজার্ভ করে রাখে, এবং সেই কিওয়ার্ড গুলোর মানে পাইথনের কাছে আলাদা, এবং সেটা সে ব্যবহার করে। যেমন এই ফরটা হচ্ছে একটা কিওয়ার্ড,
ইনটা হচ্ছে কিওয়ার্ড, কেননা এগুলো অরেঞ্জ কালারে এই মুহূর্তে আমাকে দেখাচ্ছে, এরা কিওয়ার্ড। তাহলে ফর এইটা হচ্ছে আমার স্ট্রাকচার, ফর সামথিং মানে এখানে সাম ইন্ডেক্স আই ইন কোথায়, এখানেই আমার ইটারেটর দিতে হবে। আমি যদি বলি রেঞ্জ, আমি বললাম সে 1 থেকে 5, ওকে, তাহলে কি হবে 1 থেকে 5 মানে কি 1 2 3 4, 5কে টাচ করবে না, মানে 4 বার এই লুপটা ঘুরবে। এরপরে একটা কম্পালসারি কোলন দিতে হবে। তাহলে আমার সিনট্যাক্সটা কি হলো, ফর দিয়ে শুরু হবে, কোনো একটা ইন্ডেক্স থাকবে, ইন দিতে হবে, তারপরে এখানে একটা রেঞ্জ দিতে হবে, তার কোনো মানে নেই, যে কোনো একটা ইটারেটর। আমার ইটারেটর নাম হলো, এখানে আমি দিলাম রেঞ্জ, আমি অন্য কিছু দিতে পারি, আমি দেখাবো। ওকে, তাহলে আমি যদি বলি, তাহলে এর ভেতরে এবার আমি এটাকে এন্টার দিলাম। এন্টার দিলেই কিন্তু কার্সারটা আর প্রথমে গেল না, এইখানে এসে দাঁড়িয়ে গেল, অর্থাৎ ভিতরে ঢুকে দাঁড়িয়ে গেল। অর্থাৎ আমি এখানে আমার ইনস্ট্রাকশন দিতে চাইছি, মানে এই ফর লুপটা স্টার্ট করলাম এইভাবে, এখানে একটা কোলন দিলাম অ্যাজ ইফ এটা একটা কম্পাউন্ড সেন্টেন্স, মানে আমি এরপরে কি লিখবো তার জন্য অপেক্ষা করছি। কিন্তু এই যে কার্সারটা একটু ভেতরে ঢুকে দাঁড়িয়ে আছে, এইটা আমরা আগেও দেখেছি, এটাকে বলে ইনডেন্টিং। ইনডেন্টিং মানে ইনডেন্টেশন বলে বা ইনডেন্টিং বলে, অর্থাৎ আমরা লেখাটা ভিতরে ঢুকে লিখছি, তার মানে অটোমেটিক্যালি পাইথন বুঝে যাবে এরপরে যে আমি ইনস্ট্রাকশন লিখবো সেটা আসলে এটারই একটা পার্ট, এটারই একটা অঙ্গ। এবার যদি আমি বলি প্রিন্ট, তার মধ্যে যদি বলি আই, তাহলে আমায় কি দেখাবে, আইটা মানে কি এই ইন্ডেক্সটা, যে কোনো নাম হতে পারে, তাহলে এটা প্রথমে 1 নেবে, তাহলে প্রথমে 1 প্রিন্ট করবে, তারপরে 2 প্রিন্ট করবে, তারপরে 3 প্রিন্ট করবে, লুপটা ঘুরতে থাকবে আর প্রিন্ট করতে থাকবে। তাহলে এটা হচ্ছে একটা খুব সিম্পল ফর লুপের উদাহরণ। তাহলে আমি যদি এটাকে এন্টার দিই, কি হলো, আরেকবার এন্টার দিতে হবে, কেননা ও অপেক্ষা করছে আমি যখন এই এখানে ইন্টারপ্রিটার উপর লিখছি, ও জানে না এরপরে আমি আরো কোনো ইনস্ট্রাকশন দেবো কিনা, সুতরাং ওয়েট করছে যাতে আমি যদি আরো কিছু লিখি। আমি এন্টার দিয়ে দিলাম, ও কি করলো, উত্তর দিয়ে দিল 1 2 3 4। আমি বলতে পারি ঠিক আছে, ফর আই ইন রেঞ্জ রেঞ্জ না বলে আমি বললাম যে ঠিক আছে আমি 2 3 4, অর্থাৎ 3টে সংখ্যাকে আমি একটা দুটো ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে দিয়ে দিলাম, এটাকে বলে টিউপল। আগেরটা একটা এমনি রেঞ্জ হয়েছিল, রেঞ্জ হচ্ছে সাম কালেকশন অফ নাম্বারস, সাম অবজেক্ট ইন পাইথন, সেটাকে স্পেসিফিক্যালি আমরা লিস্ট হিসেবে দেখেছিলাম, আর আমি এখানে একটা টিউপল হিসেবে দেখলাম, কোনো অসুবিধা নেই, এটাও একটা কালেকশন অফ নাম্বারস, কিন্তু এটাও একটা ইটারেবল থিং। তাহলে এখানে একটা ইটারেবল দিতেই হবে। তাহলে এবারে কোলন দিলাম, এবার যদি আমি প্রিন্ট দিলাম এন্টার এন্টার, তাহলে আমাকে কি দিল, এর ভেতরে যে সংখ্যাগুলো আছে 2 3 4, ও আমাকে এক এক করে দেখিয়ে। এইটা হচ্ছে ফর লুপের স্ট্রাকচার। এটা খুব গুরুত্বপূর্ণ, যে কোনো ল্যাঙ্গুয়েজেই, যে কোনো মানে কম্পিউটারের ভাষাতেই এই এই লুপগুলো দেখা মানে লেখার একটা স্টাইল আছে। ফোরট্রান হলে ডু দিয়ে শুরু করতে হয়, সি বা পাইথন হলে ফর দিয়ে শুরু করতে হয়, আর এই নিয়মটা হচ্ছে ফরের পরে একটা কিছু নাম দিলাম। আমি যদি এখানে এটা না দিয়ে আমি বললাম ফর সেম সামথিং মাই নাম্বার, যা খুশি দিতে পারি, মাই নাম্বার ইন এত, তাহলে আমি এখানে লিখবো, এইটাই আমার হয়ে গেল ইন্ডেক্সটা, তাহলে আমি ওটাই আমার ভেরিয়েবল, সাম ভেরিয়েবলের মতো, তাহলে আমি লিখলাম মাই নাম্বার, তো হলো, ঠিকই আছে। তাহলে মাই নাম্বার কি হবে, এটার কোনো গুরুত্ব নেই, এটা ডামি, হ্যাঁ, এখান থেকে নিচ্ছে 2 3 4। আমি যদি বলি ওকে 2 3 4 এভাবে না নিয়ে আমি একটা কার্লি ব্র্যাকেট দিই, এটারও একটা গুরুত্ব আছে, এটাও একটা কালেকশন, এটাকে বলা হয় সেট, কিন্তু কাজটা একই করবে, ওই সেই আমাকে নম্বরগুলো এর ভেতরে নম্বরগুলো দিয়ে দিল। তাহলে এইগুলো আমার ফর লুপ শেখা হলো। তাহলে ফর লুপ শেখার সিনট্যাক্সটা একেবারেই এইটা যদি আমরা ফলো করি, ফর দিয়ে শুরু করব, আই রাইট সামথিং হিয়ার, এখানে একটা কিওয়ার্ড ইন বসাবো, তারপরে এই জায়গাটাতে বসবে কোনো একটা ইটারেবল অবজেক্ট, তারপরে কোলন দিতে হবে, তারপরে ভেতরে ঢুকে যা খুশি করবো, কেমন? তো এই হচ্ছে ব্যাপার। আমি যদি বলি ঠিক আছে আমি এখানে একটা শর্টকাটে লিখি, আই লিখি, আমি এখানে আই লিখলাম, আর এখানে আমি লিখলাম সে ঠিক আছে 2 3 4 বসালাম, আমি যেমন খুশি একটা লিস্ট বসালাম,
আর আমি এখানে বললাম একটা কাজ করি, আমি এখানে যা সংখ্যাগুলো হবে তার স্কোয়ারটা প্রিন্ট করব, তাও হবে। তাহলে কি হবে, তাহলে 2 দুগুণে 4, 3 তিরিকে 9, 4 চারে 16। তাহলে আমি যেরকম চাইবো সেরকম। আমি যদি বলি আচ্ছা ঠিক আছে আমি এরকম ভাবে লিখবো, আমি এক লাইনের মধ্যে সব লিখবো না, আমি লিখবো যে এখানে প্রথম লাইনটা লিখবো যে ঠিক আছে যা আইটা আসবে আমি আরেকটা কিছু নাম দিলাম, সে x ইকুয়াল টু আই স্কোয়ার প্লাস 5 কিছু একটা দিলাম, একটা এক্সপ্রেশন দিলাম, এটা আমি একটা ইনস্ট্রাকশন দিলাম, যেখানে যে নাম্বারটা পাবে তাকে স্কোয়ার করবে, তার সঙ্গে 5 যোগ করবে, করে যা হবে সেটাকে বলবে এক্স, তুমি এক্সটা প্রিন্ট করো। তো আমি কম্পিউটারকে বললাম তুমি আমার এই এক্সটা প্রিন্ট করে দাও। তাহলে কি হলো বলতো, এখানে আমার একটার জায়গায় দুটো লাইন লিখলাম, কিন্তু এখানে একটা জিনিস লক্ষণীয়, এটাও ইনডেন্টেড এইটাও ইনডেন্টেড, মানে দুটোই ভেতরে ঢোকানো আছে, এবং আরো গুরুত্বপূর্ণ হলো দুটো লাইন একই কলাম থেকে শুরু হয়েছে, নট নেসেসারি যে এখানে 1 2, এখানে যেমন এই ফরের পরে 1 2 3 4 5 নম্বর কলাম থেকে এটা শুরু করেছি, তার কোনো মানে নেই। আমি 1 নম্বর কলাম বাদ দিয়ে ভেতরে 2 3 4 5 যে কোনো কলাম থেকে শুরু করতে পারি। কিন্তু পাইথন তার আবার ব্যাপার আছে, পাইথনে যখন সম্মেলন হয় তখন পাইথনের যারা যারা কর্তা ব্যক্তি লোকজনেরা ডেভেলপার, তারা আলোচনা করে যে একটা পাইথন ল্যাঙ্গুয়েজ লেখার সময় কি করে বিউটিফুল ল্যাঙ্গুয়েজ লিখতে হয়, দেখতে কিরকম সুন্দর লাগে। তো সকলে ঠিক করেছে অ্যাস্থেটিক্যালি আমরা যদি 5 নম্বর কলাম থেকে লেখাটা শুরু করি তাহলে দেখতে ভালো হবে। তো এটা একটা প্রোটোকল আছে, PEP8 প্রোটোকল বলে। যাই হোক সেগুলো আমার জানার দরকার নেই, কিন্তু মূল বিষয়টা হলো দুটো লাইন লিখলে দুটো লাইনকে কিন্তু একই কলাম থেকে লিখতে হবে। তাহলে আমি যদি লিখি তাহলে আমাকে উত্তরটা দিয়ে দেবে এরকম 2 দুগুণে 4 প্লাস 5 9, 3 তিরিকে 9 প্লাস 5 14 এন্ড সো অন। তাহলে এই হচ্ছে আমার ফর লুপ। তাহলে কথাটা হলো যে এই যে আমরা একটা সিনট্যাক্সকে, পাইথনের একটা সুন্দর সিনট্যাক্সকে দেখলাম, যে কেউ যদি প্রোগ্রাম লেখে, আমি আপনি তুমি যে কোনো লোক বা যে কোনো ওস্তাদ লোক যেই প্রোগ্রাম লিখুক না কেন তাকে এই জিনিসটা তাকে ফলো করতে হবে। সুতরাং কেউ যদি এরকম একটা প্রোগ্রাম লিখে দেয় আমার কাছে পরিষ্কার যে এরকম কোলন দিয়ে ভেতরে সুন্দর করে ঢুকিয়ে এই জিনিসগুলো করছে, তার মানে প্রোগ্রামটা দেখে আমি হ্যাপাজার্টলি কোনো জায়গায় লাইনটা লিখছে না, আমি বুঝতে পারছি ভেতরে ঢোকানো মানে এটা ইন্ডেন্টেশন করা আছে, তার মানে এটা ফর লুপের আন্ডারে রয়েছে, এটসেট্রা এটসেট্রা। তাহলে আমি কিন্তু জিনিসটা বুঝতে পারবো। আমার প্রোগ্রামটা দেখেও আমি যখন একটা বড় প্রোগ্রাম লিখবো, এখন আমি 2 লাইনের প্রোগ্রাম লিখছি, এক সময় আমি 100 লাইন 1000 লাইন অনেক বেশি বড় বড় প্রোগ্রাম লিখবো, হিউজ প্রোগ্রাম লিখবো, তখন যেন আমার প্রোগ্রামটা দেখে কেউ বুঝতে পারে। সেটা কি বলা হয়, রিডেবিলিটি, আমরা যেটাকে বলি রিডেবিলিটি। আচ্ছা এবার আমরা বলি যে পাইথনে আমরা বেসিক্যালি আমরা কিছু সংখ্যা যোগ করি। মনে করা যাক খুব সহজ, আমি 1 থেকে 10 পর্যন্ত সংখ্যা আমরা সাম অফ নাম্বারস করবো। আমরা ফর লুপের সাহায্যে কি করে করতে পারি, সাম অফ নাম্বারস 1 প্লাস 2 প্লাস 3 প্লাস 4 করতে করতে আপ টু 10। তাহলে এইটা আমায় করতে দেওয়া হয়েছে, একেবারে আমি বাচ্চাদের যেরকম শেখানো হয়, বাচ্চাদের শেখানোর সময় আমরা কিভাবে শেখাই বা আমরা নিজেরাও কি করে করি, যদি কতগুলো নাম্বার যোগ হয় তাহলে প্রথমে আমি দেখবো প্রথম দুটো সংখ্যা যোগ করি, তাহলে 1 প্লাস 2 ইকুয়াল টু হলো 3, তারপরে 3 প্লাস 3 হলো 6, তারপরে 6 প্লাস 4 হলো 10। এইভাবে করি, তাই না? আমরা দুটো দুটো করে সংখ্যা যোগ করি, প্রথমটা তারপরেরটা করে আমরা এটা মেমোরিতে রাখি, মাথায় রাখলাম যে 3 হলো, তারপরে তার সঙ্গে তারপরে সংখ্যাটা যোগ করলাম, তাই তো? তাহলে 3 প্লাস 3 6, তারপরে এই 6টার সঙ্গে আবার তারপরে সংখ্যাটা যোগ করলাম 4 10, 10-এর সঙ্গে 5 যোগ 13। এইভাবে আমরা যোগ করতে করতে যাই। ঠিক একই কাজটা আমরা পাইথনকে দিয়ে করাবো। কেমন? তাহলে পাইথনকে দিয়ে করাতে গেলে আমাকে কি করতে হবে? তাহলে পাইথনকে দিয়ে করাতে গেলে আমাকে নিশ্চয়ই ফর লুপের কথা ভাবতে হবে, আর 1 থেকে 10 পর্যন্ত সংখ্যা ক্রিয়েট করতে হবে। 1 থেকে 10 পর্যন্ত সংখ্যা ক্রিয়েট করাটা কোনো ব্যাপার না, আমি 1 থেকে 11 লিখবো, হ্যাঁ, আর এটাকে আমি জাস্ট লিস্ট দেওয়ার দরকার নেই, কিন্তু আমি লিস্ট দিয়ে দেখে নেবো, কেননা পাইথন এই রেঞ্জটাকে দেখায় না, ও শুধু ক্রিয়েট করে রেখে দেয়। হ্যাঁ, তাহলে আমি লিস্ট দিয়ে দেখে নিলাম, তাহলে 1 থেকে 10 পর্যন্ত সংখ্যা তৈরি করবো। আমার কিন্তু খেয়াল রাখতে হবে এখানে 11 দিতে হবে, কেননা
ও লাস্ট যে ঘরটা শেষ অব্দি স্টপেতে ওটা স্টপকে টাচ করে না। 1 2 3 4 5 6 10 আমি 1 থেকে 10 যোগ। তাহলে আমাকে কি করতে হবে? অবশ্যই ফর আই ইন রেঞ্জ 1 থেকে 11 এটা তো হলো, কিন্তু যোগটা করব কি করে? যোগটা করব মানে আমি দুটো করে সংখ্যা যোগ করব, মানে 1 আর 2 যোগ করব। তারপরে ধরা যাক আমি এরকম লিখলাম, আমি আশা করি এই দাগটার জন্য কোনো অসুবিধা হচ্ছে না, আমি জানি না কি করে দাগটা এখন তুলতে হবে এই মুহূর্তে, সুতরাং এটা থাক। হ্যাঁ, যদি আমি এভাবে লিখি যে ঠিক আছে আমি 1 থেকে সংখ্যা তৈরি করলাম, তাহলে আমি একটা মেমোরিতে রাখবো যোগ করে। প্রথমে আমি 1 + 2 যোগ করলাম, ঠিক আছে ভালো কথা, কিন্তু যোগ করে আমি একটা মেমোরিতে রাখলাম, ভালো কথা। তাহলে আমি একটা কাজ করতে পারি, আমি একটাই ভেরিয়েবল নাম দিয়ে, ধরো যাক ভেরিয়েবলটার নাম দিলাম এক্স। তাহলে আমি যদি লিখি এক্স ইকুয়াল টু এক্স প্লাস আই, আই এর ভ্যালুটা প্রথমে কি নেবে? প্রথমে নেবে ডান দিকটা নেবে 1, এর মানে এটা কি ডান দিকটা নেবে 1। আচ্ছা, তাহলে তার আগে এক্সটা কি কিছু ছিল না, ও তাহলে আমাকে একটা জিনিস করতে হবে, এটা যেটা সাম করার জন্য যেটা করতে হবে, প্রথমে আমাকে ধরা যাক আমি যোগটা এক্স এক্স ভেরিয়েবলের নামেতে রাখবো, তাহলে আমি এক্স ইকুয়াল টু 0 বলে দিই, অর্থাৎ প্রথমে আমার যোগটা যা করেছিলাম সেটা 0, কিছু নেই। 0 + 1 হবে 1, তারপরে 0 + 1 হয়ে গেল 1, তাহলে 1 প্লাস তারপরের স্টেপে হয়ে যাবে 2 + 3 ইত্যাদি। তাহলে আমি এইটাকে বলা হয় ইনিশিয়েশন, অর্থাৎ বা ইনিশিয়ালাইজেশন, এটাকে আমরা বলতে পারি। আমি এটা দিয়ে লিখে দিলাম ইংরেজিতে ইনিশিয়ালাইজেশন, অর্থাৎ আমি ইনিশিয়েট করছি, এটা তো কমেন্ট করে দিলাম। এরপর আমি করলাম ফর আই ইন রেঞ্জ 1 থেকে 11 কোলন। এবার আমি কি করলাম, যদি লিখি এক্স ইকুয়াল টু এক্স প্লাস আই, সরি আই, পাইথনে কিন্তু ক্যাপিটাল স্মল তফাৎ করতে পারি, গুলিয়ে ফেলবে। হ্যাঁ, তা আমি যদি লিখি এক্স ইকুয়াল টু এক্স প্লাস আই, তাহলে কি কাণ্ডটা হচ্ছে দেখে নিই। প্রথমে লুপটা শুরু, এইটা একটা লুপ শুরু হচ্ছে, লুপ শুরু হওয়ার আগের স্টেপে লজিক্যালি কি ও এক্স ইকুয়াল টু 0 ধরে নিয়েছিল। তাহলে যখন আমি এর ভেতরে ঢুকছি, লুপের ভেতরে ঢুকে গেলাম, এবারে ঢুকে গিয়ে আইটাকে তো নিল 1 আর এক্সটা ছিল 0, তাহলে 0 + 1 কি হবে, বাদিকে এক্সটা রিঅ্যাসাইন করলাম। এটা তো ইকুয়াল টু, মানে এই ইকুয়াল টুটা মানে তো অ্যাসাইন করা, অর্থাৎ ডান দিকটা যা হবে এই একই নাম আবার এক্স দেবো, কারণ ওইটাই আবার ঘুরে ঘুরে আসবে। তাহলে এক্স এর ভ্যালুটা এই মুহূর্তে আমার হলো 1, আবার ঘুরে, মানে অটোমেটিক্যালি আমাকে বলতে হবে না, আমাকে বলতে হবে না গো টু আবার এখানে যাও, হ্যাঁ সেরকম কিছু বলতে হবে না, বা কন্টিনিউ কিছু বলতে হবে না, ও অটোমেটিক্যালি আবার এইখানে গিয়ে খুঁজবে যে এই রেঞ্জের মধ্যে পরের সংখ্যাটা কত, পরের সংখ্যাটা 2, তাহলে এবারে আসবে আই এর ভ্যালুটা 2, তাহলে 2 আগে এক্স কত ছিল এর আগে স্টেপে 1, তাহলে 1 + 2 হয়ে গেল 3, তাহলে এখন আমার এক্স এর ভ্যালু 3, আবার ঘুরে আসবে, এবারে আই এর ভ্যালু নেবে 3, তাহলে আই এর ভ্যালু নেবে 3 প্লাস এই ঠিক আগের মুহূর্তে এক্সটা কত ছিল 3, তাহলে 3 + 3 = 6। এইভাবে যতক্ষণ না শেষ হবে ততক্ষণ করবে, দেখা যাক কি হয়। আমি যদি এটা করি, আচ্ছা এটা করার পরে আমি এটা অন করলাম, এন্টার করলাম, আরেকবার এন্টার করলাম ও যোগ করে রেখে দিই, কিন্তু আমি প্রিন্ট করতে দিইনি। এখন আমি এখানে লিখতে পারি প্রিন্টের মধ্যে এক্স দিতে পারি, বা আমি অটোমেটিক্যালি, এটা তো ইন্টারপ্রিটার উপরে করছি, প্রিন্ট কথাটা না দিলেও চলে। আমি এক্স লিখলে ও আমাকে দেখিয়ে দিল 50, তাহলে 1 থেকে 10 পর্যন্ত সংখ্যা যোগ করলে হয় 55। হ্যাঁ, তাহলে আমার এইটা হলো আমার 1 থেকে 10 পর্যন্ত সংখ্যা যোগ করার একটা নিয়ম। এবার আমি যে কিছু করতে পারি, আমাকে বলা হলো যে ঠিক আছে আমি যোগ করি, আরেকটা কিছু নাম দিয়ে দিই, বা এক্সই দিয়ে দিই, এক্স ইকুয়াল টু 0। আমি বলি ফর আই ইন রেঞ্জ আমি যদি বলি 1 থেকে 1000 পর্যন্ত যোগ করো, তাহলে 1001 দিয়ে দেবো, এক বাড়িয়ে দেবো, যাতে 1000কে টাচ করে। তাহলে লাস্ট এখানে কি বলবো, এক্স ইকুয়াল টু এক্স প্লাস আই, ডান। আমি এক্স বললে 500। মজাটা হচ্ছে 1 থেকে 100 পর্যন্ত যোগ করলে হয় 50, 1 থেকে 1000 পর্যন্ত যোগ করলে হয় 500। সো ইট ইজ ভেরি ইন্টারেস্টিং নাও। ওকে, তাহলে আমরা 1 থেকে 1000 পর্যন্ত যোগ করে ফেললাম। আমি যদি বলি আচ্ছা ঠিক আছে
আমি এরকম জিনিসটা যোগ করব 1 স্কোয়ার প্লাস 2 স্কোয়ার প্লাস 3 স্কোয়ার এই যোগগুলো 1 স্কোয়ার প্লাস 2 স্কোয়ার প্লাস 3 স্কোয়ার এইগুলো যোগ করব। মানে এটা আমরা অঙ্কের বইতে করেছি। তাহলে কি হবে? খুব সোজা, x equal to 0, দ্যাটস ইট। বাকি সবটা একই। এখানে আমি 1 নেব, এই নেব তার স্কোয়ার, আর তার সঙ্গে এই যোগ করব i স্কোয়ার। আমি যদি করি এটা and then we write this, so এই সংখ্যাটা হয় এতটা। সুতরাং আমি যা খুশি করতে পারি, আমি এখানে যে কোনো রকমের সংখ্যা নিতে পারি, নিয়ে যোগ করতে পারি, যা খুশি করতে পারি, কেমন? তো এই হলো গিয়ে আমার একটা ফর লুপ ব্যবহার করলাম। আমি যদি বলি 1 থেকে 1 কিউব প্লাস 2 কিউব প্লাস 3 কিউব যোগ করো, তাও হবে। আমি যদি বলি আচ্ছা ঠিক আছে, আমি আগের দিন যেটা করেছিলাম, আমি র্যান্ডম সংখ্যা কতগুলো তৈরি করেছিলাম, হ্যাঁ, মানে আমি যা খুশি তৈরি করেছি। আমি যদি বলি আচ্ছা ঠিক আছে, এটা তো সিস্টেমেটিক নাম্বার, আমি যদি বলি ঠিক আছে ফর আই, আমি একটা বলি যে ঠিক আছে আমার একটা সংখ্যা, একটা সামথিং আছে এক্স ইকুয়াল টু, বা যা খুশি এনিথিং, বা আমি এটা বললাম সে এল ইকুয়াল টু আমার লিস্ট, সেখানে আমি বললাম কিছু সংখ্যা যোগ করতে দেওয়া হয়েছে 2, 10, -1, 15, 0, 9, 29, এরকম কিছু সংখ্যা যোগ করতে দেওয়া হয়েছে। তাহলে এটা একটা লিস্টই হয়ে গেল। এবার আমি যদি বলি এই সংখ্যাগুলো যোগ করলে কত হয়, তাহলে আমি কি করবো? একই রকম লাগাবো। আমাকে একটা সাম, মানে সাম, এই সামটাকে মনে রাখার জন্য আমাকে কিছু একটা ভেরিয়েবল দিতে হবে, যা খুশি দিতে হবে। সে s equal to 0 ফর i in l বললেই হবে, ফর i in l। এবার আমি বলবো s equal to s প্লাস i, ডান ডান। তাহলে আমি যদি বলি প্রিন্ট s বা শুধু s, তাহলে আমাকে, বা শুধু s হলো একই ব্যাপার, আমাকে দিয়ে দিল এই সংখ্যাগুলো যোগ করলে হাতে করে আপনারা ভেরিফাই করে দেখে নিতে পারেন যে সংখ্যাটা যোগ করে এত হয়েছে। সুতরাং এই ফর লুপ দিয়ে আমরা শুধু সাম যে করব তার কোনো মানে নেই। ফর লুপ দিয়ে আমরা যা খুশি করতে পারি, যে কাজটা আমাকে বারবার বারবার করতে হবে সে কাজটা আমি ফর লুপ দিয়ে করব, এটাই হচ্ছে বলার ব্যাপার। ওকে, সুতরাং ফর লুপটা আমরা এবার, মানে যখন আমরা অ্যাকচুয়ালি প্রফেশনাল কোয়ালিটি প্রোগ্রাম লিখবো, যখন মানে স্পেশাল, মানে ভালো লেভেলের প্রোগ্রাম লিখবো, তখন আমরা ফর লুপটা বারবার আমরা ফর লুপ কাজে লাগাতে পারি। এই স্ট্রাকচারটাকে আমাদের মাথায় রাখতে হবে, কেমন? আচ্ছা, এই যে এতটা যোগ করলাম, এই যোগগুলো করার অবশ্য, মানে এই মুহূর্তে, মানে আমি যদি পাইথন করি তাহলে এই এত খাটাখাটনি করে ফর লুপ দিয়ে করার অবশ্য কোনো মানে নেই। ফর লুপটা অন্য কাজেও আমরা লাগাবো, কিন্তু এটা জাস্ট ডেমনস্ট্রেশনের পারপাসে লাগানো হলো। আমরা এই যে যোগ করাটা, আমাদের, আপনাদের যদি মনে থাকে যে বিল্ট ইনস, ওই যে আমরা দেখেছিলাম dir আন্ডারস্কোর আন্ডারস্কোর বিল্ট ইনস, এটা তো সবসময় থাকে পাইথনে। এখানে সাম বলে একটা ফাংশন আছে, এর কাজটা কি কি করে বুঝবো না, এখানে হেল্পের মধ্যে সামটা দেখে নেব। তাহলে দেখে নেবো এই যে এখানে কি বলছে, হেল্প অন বিল্ট ইন ফাংশন, সামের মধ্যে এইটা কথাটা কি বলছি, ইটারেবল। তার মানে আমি কোনো একটা ইটারেবল যদি দিয়ে দিই এখানে সামের মধ্যে, বাকিগুলো নিয়ে এখন মাথা ঘামাতে হবে না। তাহলে রিটার্ন দি সাম অফ এ স্টার্ট ভ্যালু এটসেট্রা এটসেট্রা। স্টার্টটা সবসময় এটা হচ্ছে পজিশনের কথা, হ্যাঁ, এখানে এটা মাথা ঘামাতে হবে না। তাহলে সামটা করে দেবো। তাহলে আমি যদি সামের মধ্যে রেঞ্জ অফ 1 থেকে 11 করে দিই, তাহলে কি হবে? 1 থেকে 10 পর্যন্ত সংখ্যা যোগ, আমাকে আর ফর লুপ করতে হবে না। কিন্তু ফর লুপটা দেখালাম কেন, পরে কাজে লাগবে। আমি যদি সামের মধ্যে 101 করি, তাহলে 1 থেকে 100 পর্যন্ত সংখ্যা 50-50 দেখাবে। আমি যদি সামের মধ্যে 1 থেকে 1001 করি, তাহলে অবভিয়াসলি 500-500 দেখাবে। সুতরাং সামটা, বা আমি যদি সামের মধ্যে ওই যে আমি এলটা দেখেছিলাম, আমি যদি সাম অফ এল করি, এটা আমরা আরো পরে দেখাবো, পরে নেক্সট দেখাবো, তাহলে সেগুলো এক কথায় আমি সাম করে দিচ্ছি। সুতরাং আমি যে ফর লুপ দিয়ে সামটা করছি, সেটা আসলে পাইথন করার সময় আমার সেটা করার দরকার পড়বে না, কিন্তু আমি ফর লুপটা শিখে রাখলাম। এটা কারণ হচ্ছে এটা বিভিন্ন সময়ে ভয়ঙ্কর রকমের কাজে লাগবে আর কি। হ্যাঁ, এই মুহূর্তে আমার হয়তো মনে হচ্ছে যেটা, তাহলে আর কেন শিখলাম শুধু। আচ্ছা ঠিক আছে, এরপরে আরেকটা লুপ, আরেক ধরনের লুপ, মানে সেটা হচ্ছে বলে হোয়াইল লুপ। অর্থাৎ
আমি যখন একটা লুপ করছি সেই লুপের মধ্যে একটা আবার একটা কন্ডিশন দিয়ে দেবো। কেমন? অর্থাৎ আমি বলবো লুপটা চলবে যতক্ষণ না পর্যন্ত এই কন্ডিশনটা স্যাটিসফাইড হয় তাকে বলে হোয়াইল লুপ। তাহলে ফর লুপ শিখলাম, এরপরে এটাকে বলবো হোয়াইল লুপ। হ্যাঁ, আমরা তো ইংরেজিতে বলি ডু দিস আনটিল দিস অর হোয়াইল দিস ইজ হ্যাপেনিং, এরকম টাইপের বলি, ইংরেজিতে বলি। হ্যাঁ, যতক্ষণ না পর্যন্ত ওই জিনিসটা হয় ততক্ষণ পর্যন্ত করে যাও, এইরকম ব্যাপার। তাহলে প্র্যাকটিক্যালি হোয়াইল কথাটা দিয়ে শুরু হবে, সেটা কন্ডিশনটা কি আমরা দেখাই। আমি যদি বলি আচ্ছা ঠিক আছে, আমি বলি যে ঠিক আছে ওই যেমন আমরা করছিলাম x ইকুয়াল টু 0, তারপরে এখানে আমি লুপ স্টার্ট করছিলাম, এইখানে আমি হোয়াইল ফর না দিয়ে হোয়াইল দিয়ে স্টার্ট করব। হোয়াইল আমি বলবো যে ঠিক আছে আমি x ইকুয়াল টু 0 দিয়ে শুরু করলাম, আবার এক্সটাকে যোগ করে করে বাড়াচ্ছি। আমি যদি বলি x সে লেস দ্যান 10 অর সামথিং, তাহলে আমি এর সঙ্গে করছি x ইকুয়াল টু x প্লাস সে 1, অর্থাৎ এক্সটাকে আমি 1 করে করে বাড়িয়ে যাচ্ছি। তাহলে এক্স এর ভ্যালুটা 0, 0 প্লাস 1 1, 1 প্লাস 1 2, 3 4 5 6 7 ঘুরতেই থাকছে যতক্ষণ ও 10 এর থেকে ছোট থাকবে ততক্ষণ ঘুরবে। যেই 10 হয়ে যাবে ও কি করবে, বেরিয়ে চলে আসবে। তাহলে দেখা যাক এই লুপটাকে আমরা এবার লিখে দেখি। তাহলে আমরা কি লিখবো, হোয়াইল লুপে আমরা শুরু করলাম সে x ইকুয়াল টু 0 দিয়ে, ভালো কথা। এইবার আমরা হোয়াইল কথাটা লিখলাম, দেখা গেল যে এই যে হোয়াইল কথাটা লিখলাম এটাও অরেঞ্জ কালারে, মানে এটাও একটা কিওয়ার্ড। আমরা লিখলাম x লেস দ্যান 10 এবং অবশ্যই কোলনটা দিতে হবে, কেননা কোনো লুপ চালু করে লুপটার যে মূল স্টেটমেন্টটা, হ্যাঁ এই মূল স্টেটমেন্টটা বা কমান্ড লাইনটা শেষ হবে কিন্তু কোলন দিয়ে। এবার কোলন দিয়ে যেই এন্টার দেব আমার কার্সারটা আবার ভেতরে ঢুকে অপেক্ষা করবে, মানে এখান থেকে আবার নেক্সট আমার ইনস্ট্রাকশন লিখতে হবে, নেক্সট লাইনটাকে এই লাইনের সঙ্গে একটা কম্পাউন্ড সেন্টেন্স হিসেবে ভাববে। তাহলে আমি বললাম ঠিক আছে x ইকুয়াল টু x প্লাস সে 1, অর্থাৎ x এর ভ্যালুটা 0 থেকে শুরু হয়েছিল, তাকে 1 করে করে বাড়াচ্ছি, তার মানে 1 2 3 4 ঘুরতে থাকছে, খামোখা আমি ঘোরাচ্ছি। আর আমি বোঝার সুবিধার জন্য আমি ভেতরেই একটা প্রিন্ট স্টেটমেন্ট দিয়ে দিলাম। ঠিক আছে, আমি এখানে দেখালাম যে ঠিক আছে আমার এক্সটা কত কত করে হচ্ছে, এক্সটা পরপর আপডেটেড কিভাবে হচ্ছে ভেতরেই দেখাচ্ছি। হ্যাঁ, নাহলে সবার শেষে তো লাস্ট ভ্যালুটা লিখবে। আমি যদি এটা চালাই তাহলে কি হবে, এই তাহলে প্রথমে শুরু হয়েছিল 0 দিয়ে, কিন্তু 0তে লিখবে না, কেননা এখানে x ইকুয়াল টু 0 প্লাস 1, তার মানে অলরেডি এক্সটা 1 হয়েছে, তাহলে লেখাটা শুরু করবে 1 দিয়ে। তাহলে 1 2 3 4 5 6 7 8 9, এই x এর ভ্যালুটা 10 এর থেকে ছোট, তার মানে 9 অব্দি লাস্ট যাবে, কিন্তু 9 প্লাস 1 তাহলে 10 করবে, তাহলে লাস্ট ও 10টা লিখে বেরিয়ে আসবে। কিন্তু অ্যাকচুয়ালি x এর ভ্যালুটা নিয়েছিল 9 লাস্ট, তার সঙ্গে 1 যোগ করেছে, করার পরে প্রিন্ট করেছে, সেই জন্য লাস্ট ভ্যালুটা লিখেছে 10। ওকে, তাহলে এইটা হয়ে গেল আমার হোয়াইল লুপ। তাহলে আমি ফর লুপে ফর দিয়ে শুরু করব, হোয়াইল লুপে হোয়াইল দিয়ে শুরু করব, হোয়াইল লুপের সঙ্গে ফর লুপের সঙ্গে থাকে একটা ইটারেবল কিছু থাকে যার উপরে ফর লুপটা চলে, আর হোয়াইল লুপটা চলে একটা কন্ডিশনের উপর। এই কন্ডিশনটা যতক্ষণ না স্যাটিসফাইড হচ্ছে ততক্ষণ কাজটা করে যাবে। এমন আর একটা জিনিস আমি বলি, খুব গুরুত্বপূর্ণ, এই অঙ্কের ক্ষেত্রে আমরা যখন কিছু না কিছু তো অঙ্ক করবো, কিছু না কিছু কন্ডিশন লাগাবো, এই কন্ডিশনস গুলো এগুলো যারা অলরেডি অঙ্ক একটু আধটু জানো বা জানেন তাদের ক্ষেত্রে কোনো সমস্যা নেই, যারা একেবারে হয়তো লিটারেচার ব্যাকগ্রাউন্ড থেকেও যদি কেউ থাকেন তাদের ক্ষেত্রে হয়তো একটু ধরতে সবসময় অসুবিধা হতে পারে, বা তাদের অভ্যেস নেই। তাহলে আমি যদি কন্ডিশনস গুলো বলি, এই যে অঙ্কের আমরা কিরকম কন্ডিশনস ইউজ করি, খুবই সোজা, কোনো ব্যাপার না। আমরা বলি যে ঠিক আছে এক্স একটা সংখ্যা বা কোনো ভেরিয়েবল, ওয়াই একটা ভেরিয়েবল। আমি যদি বলি এক্স গ্রেটার দ্যান ওয়াই, এই সিম্বলটা আমার কিবোর্ডেই আছে, তাহলে বলি এক্স ওয়াই এর থেকে বড়। আমি যদি বলি এক্স লেস দ্যান ওয়াই, এটা হচ্ছে লেস দ্যান, মানে এটা মনে রাখার সুবিধার জন্য
এই দুখানা ঠ্যাং যেদিকে আছে সেটা বড়, আর এই পয়েন্টেরটা ছোট। এদিকে দুটো ঠ্যাং এদিকে আছে, মানে ওয়াইটা এক্স এর থেকে বড়, বা উল্টো দিক থেকে এক্সটা ওয়াই এর থেকে ছোট। আমি যদি বলি কন্ডিশনে লাগাতে পারি, আচ্ছা ঠিক আছে, এক্স গ্রেটার দেন এই রকম সিম্বল আমরা অঙ্কের ক্ষেত্রে লিখি, কিন্তু এখানে তো তা লেখা যাবে না। এটা হচ্ছে গ্রেটার দেন ইকুয়াল টু, মানে গ্রেটার দেন হতে পারে বা ম্যাক্সিমাম ইকুয়াল টু হতে পারে। তাহলে যেহেতু এটা লেখা যাবে না, কম্পিউটারে আমাকে লিখতে হবে গ্রেটার দেন তারপরে ইকুয়াল ওয়াই। কম্পিউটারে লিখতে হবে লেস দেন ইকুয়াল ওয়াই, মানে এটার অ্যাকচুয়াল সিম্বলটা আমরা অঙ্ক করার সময় এরকম লিখি, অ্যাকচুয়াল সিম্বলটা অঙ্ক করার সময় এটা লিখি। আর এক্স ইকুয়াল টু ওয়াই কিন্তু এরকম বলা যাবে না, কারণ এটা বললে কম্পিউটার বুঝে যাবে এক্স ইকুয়াল টু ওয়াই নয়, এটা যেন ওয়াই কে এক্স বলে অ্যাসাইন করা হয়েছে, সেই জন্য এখানে এক্স ইকুয়াল টু দিতে হবে, এইগুলোর সঙ্গে সামঞ্জস্য রেখে। গ্রেটার দ্যান ইকুয়াল টু, লেস দ্যান ইকুয়াল টু, এটা ইকুয়াল টু মানে কম্পিউটারের ক্ষেত্রে অ্যাকচুয়াল ইকুয়াল টু, ওকে। কিন্তু আমরা যখন অ্যাসাইন করব এক্স ইকুয়াল টু 2, তার মানে কিন্তু দুইটাকে এক্স বলে বলছি, মানে তার একটা নামকরণ করছি, মানে তাকে একটা অ্যাসাইন করছি, সেটা কিন্তু ইকুয়াল টু হলো না। হ্যাঁ, ইকুয়াল টু হলো যখন আমি কন্ডিশনে বলবো আচ্ছা ঠিক আছে এক্সটা কি ওয়াই এর সঙ্গে সমান, আমি দেখাচ্ছি। তাহলে ইকুয়াল টু। আরেকটা আছে আমরা বলি নট ইকুয়াল টু, তাহলে এক্স এই নোট অফ এক্সক্লামেশন ইকুয়াল টু ওয়াই, এটা মানে হচ্ছে নট ইকুয়াল টু, এটা হচ্ছে নট ইকুয়াল টু, এক্স ওয়াই এর সঙ্গে সমান নয়, নট ইকুয়াল টু। ঠিক আছে, তাহলে এই কটা কন্ডিশন আমাদের, আমরা মানে এই যে সিম্বল গুলো দিয়ে হোয়াইল লুপেও লাগবে, এরপরে আমরা অন্য কন্ডিশনাল স্টেটমেন্টে যাব, সেখানেও লাগবে। আমি এটা ছোট্ট করে বলি এখানে দেখানোর জন্য। আমি যদি বলি যে ফর এক্সাম্পল এক্স ইকুয়াল টু বললাম 2 আর ওয়াই ইকুয়াল টু বললাম 3, তাহলে আমি দেখাচ্ছি এক্স ইকুয়াল টু কি ওয়াই, অর্থাৎ আমি বলার চেষ্টা করছি আচ্ছা দেখাও দেখি এক্স ইকুয়াল টু ওয়াই কিনা, আদৌ তো নয়। তাহলে উত্তর কি দেবে, ও উত্তর দিল ফলস, এটা হচ্ছে বুলিয়ানে দিল ফলস। আমি যদি বলি এক্স নট ইকুয়াল টু ওয়াই কি, ও বললো ট্রু। আমি যদি বলি এক্স গ্রেটার দেন ওয়াই কি, ও বললো ফলস। আমি বললাম এক্স লেস দেন ওয়াই কি, ও বললো ট্রু। মানে আমি বুঝে নিচ্ছি যে ঠিকঠাক করছি কিনা, কেমন। তাহলে এই হয়ে গেল আমার কন্ডিশনস, যে কন্ডিশনস গুলো আমি এবারে আরেক ধরনের কন্ডিশনাল স্টেটমেন্ট ইউজ করবো। আমরা এতক্ষণ ফর লুপ দেখলাম, এইবার আমরা আরেক ধরনের মানে অ্যালগরিদম মধ্যে আমরা যেগুলো ব্যবহার করা হয় কন্ডিশনস, সেই কন্ডিশন বলার সময় আমরা যেমন বাংলায় বা ইংরেজিতে যখন বলি আচ্ছা এটা যদি হয় তাহলে ওটা হবে, ওটা যদি হয় তাহলে এটা হবে, না হলে এটা হবে। হ্যাঁ, বৃষ্টি হলে ছাতা নেব, না হলে নেব না, ইত্যাদি ইত্যাদি। এই যে কন্ডিশনস গুলো লেখাই, সেগুলো আমরা কি বলি, মনে মনে আমরা ইংরেজিতে যেরকম ভাবি ঠিক সেভাবেই লিখব। ইফ দিস হ্যাপেন্স দেন উইল ডু দ্যাট, আদারওয়াইজ উইল ডু দ্যাট। তার মানে এখানে অ্যাকচুয়ালি শর্টকাটে এখানে কন্ডিশনস বলতে আমরা যেভাবে, এগুলো বলা হয় কন্ডিশনাল স্টেটমেন্টস। ফুল ফ্লেজেড পাইথন প্রোগ্রাম লেখার সময় আমরা করব, তার মানে এইগুলোকে মানে মাথায় রাখার জন্য এটাকে লিখতে হবে শুধু ইফ এলস স্টেটমেন্ট, মানে ইফ অ্যান্ড এলস কিভাবে ব্যবহার হয় আমি বলে দেখাচ্ছি। ইফ এলস, তার মাঝখানে আরেকটা জিনিস ঢুকতে পারে, সেটা পরে। আমি বললাম সে তিনটে ভেরিয়েবলের আমি ভ্যালু বলে দিলাম, 2 3 4। ওয়েল, তাহলে a equal to 2, b equal to 3, c equal to 4। আমি একটা ক্যালকুলেশন করলাম, সে b স্কোয়ার মাইনাস 4 ইন্টু a ইন্টু c স্কোয়ার মাইনাস 4c। এবার আমি এই নাম্বারগুলো আমি যা খুশি দিতে পারি। আমি এবার দেখার চেষ্টা করলাম যে ক্যালকুলেশনটা করেছে এক্সটা, এটা কি 0 হলো নাকি পজিটিভ হলো নাকি নেগেটিভ হলো। তাহলে আমি বলি আচ্ছা ঠিক আছে ইফ, এই দেখো আবার ইফটা, এই যে এটা একটা কিওয়ার্ড, সেটা অরেঞ্জ কালার দিয়েছে, ইফ এক্স ইজ লেস দ্যান 0, তাহলে লেস দ্যানটা একটা কন্ডিশন, আমি লাগালাম এই সিম্বলটা, ইফ এক্স ইজ লেস দ্যান 0, এগেইন আমার কোলন দিতে হবে, যাতে পরে কি লিখছি তার জন্য ওয়েট করবে। যেই আমি কোলন দিয়ে এন্টার দেবো এখানে, ওর সঙ্গে সঙ্গে
ভিতরে ঢুকে অপেক্ষা করবে। আমি বললাম এক্স ইজ যদি লেস দ্যান 0 হয়, তার মানে আমি প্রিন্ট করাবো আচ্ছা আমার এক্স ইজ নেগেটিভ। ভালো কথা। আচ্ছা, এরপরে ওয়েট করলো, এরপরে যদি না হয় তাহলেও লিখবে পজিটিভ। অবশ্যই নেগেটিভ না হলে পজিটিভ হবে, কিন্তু জিরো তো হতে পারে। তাহলে এলসটা কিন্তু, এটা অ্যাকচুয়ালি ফাইলে লিখলে বোঝা যেত, এলসটা কিন্তু প্রথম থেকে লিখতে হবে। অর্থাৎ আমি লিখবো এলস, অ্যাকচুয়ালি এটা লিখছে এখান থেকে, আসলে যেহেতু এই ইন্টারপ্রিটার সিম্বলটা এখানে রয়েছে, তার মানে ধরে নিতে হবে ইফটা অ্যাকচুয়ালি এখান থেকেই লেখা হয়েছে, সেই হিসেবে ধরে নিতে হবে। সেই জন্য এলসটা প্রথম থেকে লিখছে। এখানে কিন্তু কোনো ইন্টারপ্রিটার সিম্বল নেই, তার মানে এই পুরোটা একটাই পার্ট। তাহলে এলস, এলস বলে আমাকে অপেক্ষা করবে, তাহলে তারপরে আবার একটা কোলন দিতে হবে। আবার যদি এন্টার মারি তাহলে কার্সারটা আবার ঢুকে দাঁড়িয়ে গেল। তার মানে এবারে আমি বললাম প্রিন্ট, আমি ফাইলে লেখার সময় এই জিনিসটা সমস্যাটা হবে না, আমি এটা ছোট প্রোগ্রাম বলে হাতে করে এখানেই দেখাচ্ছি। তাহলে এক্স ইজ পজিটিভ। ওকে, তাহলে কি হবে, এবার এন্টার দিলাম, আবারও অপেক্ষা করছে আমি আরো কিছু দিই কিনা, কিন্তু আমার আর কিছু দেওয়ার নেই। আবার এন্টার দিলাম, ও আমাকে বলে দিল এক্স ইজ নেগেটিভ। অবশ্যই এটা বি স্কোয়ার কত হবে, বি স্কোয়ার হচ্ছে 4, আর -4 ইন্টু 3 ইন্টু 4, 4 4 16, মানে অবশ্যই নেগেটিভ দেখাই যাচ্ছে আর কি। সুতরাং এক্ষেত্রে এটা হলো নেগেটিভ। সুতরাং আমি যদি আবার এবিসি গুলো পাল্টে দিই, অন্য কিছু করে দিই, এটাকে আমি বলে দিলাম সে 10 সামথিং, তারপরে এই জিনিসটাকে আরেকবার চালু করলাম, দেখা যাক। ওই এখনো নেগেটিভ হচ্ছে বি স্কোয়ার, হ্যাঁ, বা আরো একটু বাড়িয়ে দিই, এটাকে 100 করে দিই অবভিয়াসলি, তাহলে ওই লুকটা হয় কিনা আমি দেখি কিনা। ও, তাও নেগেটিভ হচ্ছে। ও আচ্ছা, সরি, আমাকে বিটা বাড়াতে হবে, সরি সরি সরি। তাহলে এটাকে 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 1 করে দিলাম, এটাকে আমি বিটাকে, মানে বি স্কোয়ারটাকে বড় করতে হবে, তাহলে আমি এটা 10 করে 10 10 100। তো এটা করলাম, এটা করলাম, হ্যাঁ, ও তাও হচ্ছে, তা আচ্ছা আমি এটাকে 100 করে দিই, 100 করে দিই, এটাকে এটা 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 এই, ও কি করছে 100, এটা এক্স, এক্স এর ভ্যালুটা কত করছে, এক্স এর ভ্যালুটা বি স্কোয়ার, মানে তো এটা পজিটিভ হওয়ার কথা। ও, আমি সরি 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 সরি, আমি এটা করছি, আমি বোকার মতো করছি, কারণ এটা করছি কিন্তু আমি তারপরে তো এক্সটা ক্যালকুলেট করছি না, এক্সটা তো আগের এক্সটাই নিয়ে নিয়েছে। ও আই এম সো ফুলিশ। সো এক্সটা এইটা লিখলাম, এইটা ওকে। এরপর আমাকে ক্যালকুলেট করতে হবে, ওই যে কোথায় গেল, আমি সেই যে ক্যালকুলেট করে, এই স্টেপটা, এই ভুলগুলো আমাদের প্রায়শই হয়, খুব সাধারণ ভুল। এইবার আমি এক্সটা ক্যালকুলেট করলাম, আমি আগের ভ্যালুটা নিয়ে কাজ করছিলাম, তারপরে আবার দিলাম ওকে। সো নাও এক্স ইজ পজিটিভ। হ্যাঁ, সুতরাং বোঝা যাচ্ছে মানে যখন যেটা হচ্ছে তখন সেটাই হচ্ছে। সুতরাং এইটা হলো আমার ইফ স্টেটমেন্ট লেখার স্টাইল। খেয়াল রাখতে হবে ওয়ান ইউনিফর্মিটি, আমি একটা কিওয়ার্ড দিয়ে শুরু করব, তারপরে কন্ডিশন দেব, তারপরে কোলন দেব, এটা হোয়াইল লুপের মতোই অনেকটা, কিন্তু শুরু হচ্ছে ইফ দিয়ে। তারপরে ভিতরে ঢুকিয়ে একটা স্টেটমেন্ট দেব, যা ক্যালকুলেশন করতে হয় সেটা দেব, এটা না হলে এলস, এলস এর পরে আবার কোলন দিয়ে আরেকটা, এইভাবে আমায় কাজটা করতে হবে। আরেকটা বলা যায় যে আমি এটাও হলো না, ওটাও হলো না, তাহলে কি ওটা, তখন আমি কি করবো, এই এই জিনিসটাকেই আমি একটুখানি একটু কায়দা করে দিই। ধরা যাক এ কমা বি কমা সি, আরেকবার লিখি, আমার করলাম 2,4,4,2 দিয়ে লিখলাম, ইচ্ছে করে লিখলাম। ওকে, তাহলে এক্স ইকুয়াল টু এটাকে এটাই বি স্কোয়ার মাইনাস 4ac, এটাই করছি। এইবারে এই যে এটা ইফ এক্স লেস দ্যান 0, তাহলে কি হবে, প্রিন্ট এক্স ইজ নেগেটিভ। এইবারে আমি বলবো, ভালো কথা, এবারে বলবো এলিফ বলে একটা আছে, এলস ইফ। ওকে, এলিফ বলে আরেকটা কন্ডিশন দিতে পারে। আমি যদি বলি আচ্ছা ঠিক আছে, এক্স ইকুয়াল টু যদি 0 হয়, অর্থাৎ তার মানে এক্স যদি 0 হয় তখন কি করবে, তখন তুমি লিখবে প্রিন্ট এক্স ইজ 0। আচ্ছা, ভালো কথা। তারপরে কি করবে, তারপরে তারপরে আগের মতো, আর না হলে তুমি লিখবে যে এক্স প্রিন্ট এক্স ইজ পজিটিভ। ওকে, তো এই হলো ব্যাপার।
তাহলে কি হলো, আমি ইচ্ছে করে ভ্যালুগুলো দিলাম যাতে বি স্কোয়ার মাইনাস 4ac 0 হয়, দেখানোর জন্য এখানে যায় কিনা। তাহলে এখানে কি হলো, এটা হলো ইফ এলিফ এলস, অর্থাৎ পুরো আমার মনে রাখার জন্য ইফ এলিফ এলস, অর্থাৎ ইফ এটা যদি হয় হলো এলিফ মানে আমার ভাবতে হবে এলস ইফ, যদি না হয় তাহলে কি, এটা যদি হয় ওই কন্ডিশন না হয় যদি এই কন্ডিশন হয়, আগেরটা কি ছিল, এই কন্ডিশন হলে এটা করো, অল্টারনেটিভটা এইটা লেখো। আর এক্ষেত্রে এই কন্ডিশন হলে এটা লেখো, যদি অন্য কোনো কন্ডিশন হয় অর্থাৎ এক্স ইকুয়াল টু 0 হয় তাহলে এটা লেখো, আর তাও যদি না হয় তাহলে লাস্টে আর কি বাকি থাকলো এটা। তো এইটা হলো আমার ইফ স্টেটমেন্ট লেখার একটা রাস্তা। আমি একটা খুব এক্সাম্পল দিচ্ছি। ধরা যাক আমার কাছে একটা নাম্বার আছে সামথিং, সাম নাম্বার। এই নাম্বারটা অড কি ইভেন আমি এখানে দেখতে পাচ্ছি, কিন্তু ধরা যাক আমি যখন কম্পিউটারে কাজ করছি কোনো ভ্যালু বেরোচ্ছে, আমি চোখে দেখতে পাচ্ছি না নাম্বারটা, অথবা নাম্বারটা হিউজ, আমি নাম্বারটা টেস্ট করব অড কি ইভেন। তাহলে অড কি ইভেন করার জন্য আমাকে কি করতে হবে, আমরা জানি একটা সংখ্যা অড কি ইভেন বার করার জন্য সংখ্যাটাকে 2 দিয়ে ভাগ করে ভাগশেষ দেখতে হবে। আমি যদি বলি 10, এই যে পার্সেন্টেজ সিম্বলটা 2 দিই, এটাকে কি বলে, মডিউলো। এই সিম্বলটাকে কি বলে, আমরা বলেছিলাম মডিউল নয় কিন্তু মডিউলো, অঙ্কের ভাষায় কে বলে মডিউলো, অর্থাৎ 2 দিয়ে ভাগ করে ভাগশেষটা, এটা অবভিয়াসলি ভাগশেষটা হবে 0। আমি যদি বলি 13/2, তাহলে মডিউলো করলে কি হবে 1, 6 দুগুণে 12, অবশিষ্ট থাকছে 1। তাহলে আমি চেষ্টা করব দেখতে যে সংখ্যাটা, আমি n একটা সংখ্যা নিয়ে নিলাম, এবার আমি কি করব, ইফ, তাহলে আমি কন্ডিশন দিয়ে দেখি ওটা অড কি ইভেন। ইফ n পার্সেন্টেজ 2, অর্থাৎ তাহলে কি হবে, এই সংখ্যাটাকে 2 দিয়ে ভাগ করে ভাগশেষটা যদি 0 হচ্ছে কিনা, তাহলে ইকুয়াল টু 0, কন্ডিশন হচ্ছে ইকুয়াল টু, রাইট। তাহলে আমি প্রিন্ট করব ইভেন নাম্বার, ইভেন নাম্বার, আর না হলে তো অড অবশ্যই, তাও লিখতে পারি। এলস আমি প্রিন্ট করলাম অড নাম্বার, এটাও লিখলো, নাও লিখতে পারতাম, ইভেন না হলে অর্থ হবেই। তাহলে আমি এই ইফ স্টেটমেন্ট দিয়ে এই জিনিসটা আমি লিখলাম। যেমন আরেকটা উদাহরণ দিই, আমার কাছে একটা লিস্ট অফ নাম্বার আছে। ধরা যাক এল ইকুয়াল টু, আমার নাম্বারগুলো হচ্ছে 10, 14, 15, 21, 34, 100, এটা কিছু কতগুলো নম্বর আছে, এটা একটা লিস্ট হিসেবে লিখলাম, একসঙ্গে লিখে দিলাম। এবার আমি এদের মধ্যে কারা কারা অড কারা কারা ইভেন, আমি খুব সহজেই প্রোগ্রাম করতে পারি। তাহলে ফর সাম আই ইন এল ফর দিস লিস্ট, তাহলে এটা কি, এটা একটা ইটারেবল হয়ে গেল। আমি তার মধ্যে কি করব, তার মধ্যে আমি বলবো ইফ কন্ডিশন দেব, তার মধ্যে আমি দেখব আই মানে এক একটা করে তুলবে এখান থেকে, আই 10, 14, 15, তাহলে ইফ আই পার্সেন্টেজ ইকুয়াল টু 0 কোলন, এন্টার দিলেই চলে আসবে এখানে। এবার যদি বলি আমি প্রিন্ট, দেখো এখানে কিন্তু ইন্ডেন্টিংটা অনেক ভেতরে লিখেছে, কোনো ব্যাপার না, আমি যে কোনো জায়গা থেকে শুরু করতে পারি, কিন্তু ইন্ডেন্টিং হলেই হবে। আমি তখন বলবো ঠিক আছে, এই সংখ্যাটা লেখো আই, আর আমি এটা লিখে দিলাম আই ইজ ইভেন, ধরা যাক আমি এটা ইচ্ছে করে লিখে দিলাম। তাহলে সংখ্যাটা কোনটা ইভেন এটা লিখে, এটা তো একটা স্ট্রিং হয়ে গেল। ওকে, তো আমি যদি এরকম লিখি, তাহলে বললো এখানে বলে দিল 10 ইজ ইভেন, 14 ইজ ইভেন, 34 ইভেন, 100 ইভেন। তাহলে একটা লিস্টের ভেতর থেকে এবারে আমরা আরো কায়দা করতে পারি, আমরা বলতে পারি ওয়েল কতগুলো সংখ্যা ইভেন আছে, টোটাল কতগুলো সংখ্যা ইভেন সেটা কাউন্ট করো, ইত্যাদি ইত্যাদি ইত্যাদি, এগুলো অনেক কিছু করতে পারি। আমি কতগুলো প্রবলেম দিয়ে দেবো, এই কটা এইটুকু যা টেকনোলজি আমরা শিখলাম পাইথনে, এটাই কিন্তু আমার একটা সিনট্যাক্সের সবচেয়ে গুরুত্বপূর্ণ জায়গাটা আমরা শিখলাম, যে কোনো ল্যাঙ্গুয়েজের সবচেয়ে গুরুত্বপূর্ণ জায়গাটা শিখলাম, এবং এইগুলো দিয়ে কাজে লাগিয়ে আমরা যে কোনো রকমের জটিল ক্যালকুলেশন করতে পারি। তারপরে তো পাইথনের সব নানা রকমের ম্যাজিক্যাল ব্যাপার আছে, সেগুলোকে কাজে লাগিয়ে আমরা দুর্ধর্ষ সব সুন্দর সুন্দর প্রোগ্রাম লিখতে পারি। আমার টক আজকের বলা এখানেই শেষ।